গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো সবাই? আচ্ছা, খুব ভালো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা বিগত কয়েকদিন ধরে চতুর্থ অধ্যায়ের বিভিন্ন মূল বিষয়বস্তু এবং তারপরে আমরা গত ক্লাসে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছিলাম, তাই তো? তো এই প্রশ্নোত্তর পর্ব আলোচনার সময় তোমরা বেশ খুব ভালোভাবে রেসপন্স করেছিলে এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা বাড়ি থেকে খুব ভালোভাবে একটু যে পাঠ্যপুস্তকের যে অংশটি রয়েছে মূল বিষয়বস্তু, তোমরা যদি পুরো অধ্যায়টা একটু পড়ে আসো তাহলে আমাদের পক্ষে আলোচনাটা করতে সুবিধা হয়। না হলে কি হয়, আমি একাই প্রশ্ন করে গেলাম, একাই আমি উত্তর দিয়ে গেলাম, যেটা তোমাদের কাছেও খুব বোরিং একটা বিষয় হবে। তাই সেই জন্য আমি তোমাদেরকে এটি বলেছিলাম। তোমরা পাঠ্যপুস্তক পড়ে আসলে কি হয়, ধরো আমি যে অনুশীলনী থেকে যে নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য বাছাই করে, তো সেই প্রশ্নগুলো যখন করব তোমরা যদি উত্তর দাও সেটা খুব শুনতে ভালো লাগে আমার, যে তোমরা এই অধ্যায়টা ভালোভাবে খুব সুন্দরভাবে নিজের মতো করে একটু পড়ে এসেছো, জেনে এসেছো, বুঝে এসেছো, তাই না? তাহলে আমাদের আলোচনাটা করতে এবং প্রশ্নোত্তর পর্বর বিভিন্ন প্রশ্ন আলোচনা করতে সুবিধা হয়। এবং আমিও বুঝতে পারি যে তোমাদের কোন প্রশ্নের উত্তর বা কোন জায়গাটায় তোমাদের সমস্যা থেকে গেছে। তাহলে সেগুলো যদি আমরা আবার একটু বলে দিই এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করতে করতে, তাহলে তোমাদের বেশ খানিকটা সুবিধা হয়ে যায়, তাই তো? আচ্ছা, তো আমি আজকেও আলোচনা করব যে তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে, দশম শ্রেণীর তোমরা। এই দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় তার বর্জ্য ব্যবস্থাপনা, তার প্রশ্নোত্তর আলোচনা। ঠিক আছে, প্রশ্নোত্তর পর্ব আলোচনার আজকে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। এবং আমি এখানে একটু তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই, আমরা প্রথম পর্বে কি আলোচনা করেছিলাম। প্রথম পর্বে আমরা বিকল্প ভিত্তিক যে প্রশ্নাবলী হয়, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন, তাই তো? তো সেই এমসিকিউ টাইপ প্রশ্ন আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছিলাম বাম স্তম্ভ আর ডান স্তম্ভ, অর্থাৎ কলাম এ কলাম বি, আমরা দুটি কলাম আলোচনা করেছিলাম। আর আমরা শূন্যস্থান পূরণ, প্রায় 10 থেকে 12টা শূন্যস্থান পূরণ আমরা আলোচনা করেছিলাম। কি ঠিক বলছি তো? আচ্ছা, খুব ভালো, তো তোমাদের মনে আছে তাহলে। নির্দিষ্ট এই অংশগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি যে প্রশ্নোত্তর পর্বের শুরুতে আজকে আমরা শূন্যস্থান পূরণ, অর্থাৎ প্রথম দিন 10 থেকে 12টা বলেছি, আজকেও আমি 10-12টি শূন্যস্থান পূরণ আলোচনা করব। তারপরে আমরা সত্য আর ভুল, অর্থাৎ ঠিক ভুল, সেইগুলো একটু আলোচনা করব। তারপরে আমাদের 2-1 কথায় যে উত্তর দাও, অর্থাৎ 1 নম্বরে যে 2-1 কথায় উত্তর দেওয়া যায় যে প্রশ্নের উত্তরগুলো, সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব। তো আজকে আমাদের মূল বিষয়বস্তু হবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর 2-1 কথায় উত্তর। তাহলে সবাই একটু প্রস্তুত হয়ে নাও, খাতা পেন বার করো এবং আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবে। নোট ডাউন করে নিয়ে কি করতে হবে, এটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, এবং শুধু গুছিয়ে রাখলেই হবে না, এটাকে মনের মধ্যে গুছিয়ে রাখতে হবে, যাতে তোমরা পরবর্তীতে যে কোনো সময় এগুলোকে পড়ো বা আলোচনা করো, তাহলে তোমাদের যাতে খুব সুন্দরভাবে মনে থাকে, বা ভুলে গেলেও যাতে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা সঠিকভাবে নির্বাচন করতে পারো, সেটা বোঝার জন্য এটা তোমাদেরকে খাতায় সুন্দরভাবে লিখে রাখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আজকের আমাদের মূল আলোচনা আমরা এবার শুরু করি। তাহলে প্রথমেই আমরা বললাম যে শূন্যস্থান পূরণ দিয়ে শুরু করব। তো দেখো এখানে এই যে ড্যাশগুলো দেওয়া হয়েছে, এখানে সঠিক উত্তরটা আমাদেরকে সঠিক উত্তর নির্বাচন করে সঠিক শব্দ এখানে বসাতে হবে। তো এখানে বলা হচ্ছে প্রথম যে প্রশ্ন সেটা বলা হচ্ছে ড্যাশ হলো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। তাহলে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোথা থেকে সব থেকে বেশি তৈরি হয়?
যে কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, এই জায়গাগুলো থেকে। তো কি কি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কি কি হয়? একদম ঠিক বলে তোমার বন্ধু, যে একটা সংক্রামক বর্জ্য আর একটা অসংক্রামক বর্জ্য। তাহলে সংক্রামক বর্জ্য কোনগুলো? যেগুলো রোগ জীবাণু বহন করে সেগুলো সংক্রামক বর্জ্য, আর যেগুলো রোগ জীবাণু বহন করে না সেগুলো অসংক্রামক বর্জ্য। তো এখানে আমাকে প্রশ্নটা কি বলেছে? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, অর্থাৎ এখানে কিন্তু সংক্রামক বা অসংক্রামক কোনোটাই কিন্তু নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করেনি। তো আমরা যে কোনো একটা উদাহরণ যদি বলি সেটাই সঠিক হবে। বলো, তোমরা বলো কি হবে? সিরিঞ্জ হতে পারে, এমআরআই প্লেট, এক্সরে প্লেট বা মেশিনের যন্ত্রাংশ, রক্তমাখা তুলো, সিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ, যে কোনো কিছুই হতে পারে, তাই তো? আমি এখানে একদম সহজ জিনিস রক্তমাখা তুলো, এটা আমি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ হিসেবে বললাম। বাজার থেকে ড্যাশ বর্জ্য সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে বাজার বাজার মূলত আমাদের ফলমূলের বাজার, সবজি বাজার, মাছের বাজার। তো এখান থেকে যা কিছুই উৎপন্ন হয় দেখবে বাজারের শেষে নষ্ট হয়ে যাওয়া সবজি বা নষ্ট হয়ে যাওয়া ফল নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করে রাখা হয়, তারপরে পঞ্চায়েত কর্মী বা পুরসভার কর্মী সেগুলোকে তুলে নির্দিষ্ট আবার জায়গায় নিয়ে তারা চলে যায়, তাই তো? তাহলে এইটা কি ধরনের পদার্থ বলতো? এই সবগুলোই হচ্ছে কি, জৈব না অজৈব? জৈব বর্জ্য পদার্থ প্রত্যেকটি, তাই না? তাই জৈব বর্জ্য পদার্থ। তাহলে এই যে ফলমূল বা শাকসবজির বিভিন্ন অবশিষ্টাংশ, পচে যাওয়া সবজি, এগুলো সবকিছুই কিন্তু আমরা এই বাজার থেকে দেখতে পাই। দেখতে পাই তো? তাহলে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে কি হয়ে যায়, পচে যায়। তাহলে বাজার থেকে আমরা জৈব বর্জ্য সব থেকে বেশি পাই বা পাওয়া যায়, এটা আমরা বলতেই পারি। আচ্ছা, ড্যাশ বর্জ্য মারাত্মকভাবে বর্জ্য দূষণ ঘটায়। বলতো কোন বর্জ্য মারাত্মকভাবে, কি বিষাক্ত বর্জ্য, সংক্রামিত বর্জ্য? তাহলে কি বর্জ্য? একটাও ঠিক বললাম না, তাহলে কি তোমরাই বলো? তেজস্ক্রিয় বর্জ্য, অর্থাৎ যেটা আমরা পারমাণবিক বর্জ্য নামেও চিহ্নিত করতে পারি, তাই তো? এই তেজস্ক্রিয় বর্জ্য পরিবেশে মারাত্মকভাবে বর্জ্য দূষণ ঘটায়। আর এই উদাহরণ বলতে পারবে তোমরা কেউ? বাহ, ভেরি গুড। ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে এই বজ্র দূষণের উদাহরণ, তেজস্ক্রিয় বজ্র দূষণের উদাহরণ। ভাঙা রেডিও একটি ড্যাশ বর্জ্য। ভাঙা রেডিও তাহলে কি বর্জ্য? এই যে রেডিওটা নষ্ট হয়ে গেছে, এটা কি ধরনের, প্লাস্টিক জাতীয় বর্জ্য, জৈব অবিশ্লেষ্য বর্জ্য? তাহলে এটা একটা ইলেকট্রনিক বর্জ্য, বা সংক্ষেপে আমরা কি বলি এটাকে, ই ওয়েস্ট, তাই তো? অর্থাৎ ইলেকট্রনিক বর্জ্য। কাঁচের টুকরো ড্যাশ বর্জ্য বস্তু। কাঁচের টুকরোকে আমরা কি ধরনের বর্জ্য বস্তু বলি? কাঁচের টুকরো হচ্ছে কঠিন জৈব বর্জ্য বস্তু, ঠিক আছে? কাঁচের টুকরো, আবার এটাকে আমরা জৈব অবিশ্লেষ্য বর্জ্য বস্তু বলতে পারি। বলতে পারি কি? হ্যাঁ, কেন বলি তো, বলতে পারি বলো তো? কারণ এটা সহজে মাটিতে মিশে যেতে পারে না, সেই জন্য এটাকে আমরা জৈব অবিশ্লেষ্য বর্জ্য বস্তু বলতেই পারি, তাই তো? আচ্ছা, ভারতের অধিকাংশ বর্জ্যকে ড্যাশ স্থানে জমা করা হয়। অর্থাৎ বিভিন্ন যে বর্জ্য, সেই বর্জ্য কোথায় জমা করা হয় বলতো? ভ্যাটে জমা করা হয়। সেই ভ্যাটে জমা করে নির্দিষ্ট আবার জায়গায় নিয়ে যাওয়া হয়। তাহলে আমি এখানে যেমন ভ্যাট বলতে পারি, তার পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডও বলতে পারি আমি। তাহলে সেই ডাম্পিং গ্রাউন্ড, যেখানটা একটা বৃহৎ বড় মাঠ করা হয়, সেখানে বিভিন্ন পঞ্চায়েত এলাকা হোক বা পৌরসভা এলাকা হোক, সেখান থেকে এই বর্জ্য পদার্থগুলো একটা নির্দিষ্ট স্থানে জমা করা হয়, সেটাই হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড বলা হচ্ছে, তাই তো? তাহলে আমি একটু রিপিট করে দিই আবার প্রশ্নগুলো। রক্তমাখা তুলো হলো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তাই তো? আচ্ছা, সবাই আমার সঙ্গে বলো, বাজার থেকে
জৈব বর্জ্য সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তেজস্ক্রিয় বর্জ্য মারাত্মকভাবে বজ্র দূষণ ঘটায়। ভাঙা রেডিও একটি ইলেকট্রনিক বর্জ্য। কাঁচের টুকরো কঠিন জৈব বর্জ্য বস্তু। ভারতের অধিকাংশ বর্জ্যকে ভ্যাট বা ডাম্পিং গ্রাউন্ডের স্থানে জমা করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে যে প্রশ্নগুলো, শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা। বলো তো কিসের দ্বারা? একদম ঠিক, প্লাস্টিক অথবা পলিথিন দ্বারা। কারণ এই জলগুলো বিভিন্ন স্থানে দেখবে জমে যায়, যেতে পারে না। আমরা যখন সেটাকে পরিষ্কার করতে চাই তখন দেখি সেখানে প্লাস্টিক জমে রয়েছে, তাই না? বোঝা গেল এটা? আচ্ছা, একটি গন্ধহীন বর্জ্য হলো কি বর্জ্য? গন্ধহীন। আমরা যে কোনো কঠিন বস্তুর কিন্তু বর্জ্য গন্ধহীন, সহজে সেখান থেকে গন্ধ বেরোয় না। তো আমি এখানে ইলেকট্রনিক বর্জ্য মনে হয়েছে, তো ইলেকট্রনিক বর্জ্য গন্ধহীন, সেটা আমি বলেছি। ঠিক আছে? আচ্ছা, কারণ আর গন্ধ বেরোয় কোন দ্রব্যগুলো? যেগুলো জৈব বিশ্লেষ্য, যেগুলো পরিবেশের সাথে, মাটির সাথে যে কোনোভাবে মিশে যেতে পারে, মিশে যায়, সেইগুলোকে আমরা গন্ধযুক্ত দ্রব্য বলতে পারি। কারণ আমরা জানি বাড়িতে ফল মূল বা পচা শাকসবজি যদি পচতে শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে একটা বাজে দুর্গন্ধ বের হতে থাকে, তাই না? তো সেই জন্য সেই জৈব বিশ্লেষ্য বর্জ্যই হচ্ছে গন্ধযুক্ত, আর গন্ধহীন আমরা জৈব অবিশ্লেষ্য, তবে এখানে একটি গন্ধহীন বলা হয়েছে। তো এখানে কঠিন বস্তু বলতে পারি, কাঁচ বলতে পারি। এটাকে ইলেকট্রনিক বর্জ্য হিসাবে আমি বললাম। ঠিক আছে? স্বাস্থ্যকেন্দ্রে ড্যাশ একটি অসংক্রামক বর্জ্য। তাহলে এখানে স্বাস্থ্যকেন্দ্রের এবার অসংক্রামক বর্জ্য বলেছে, তাহলে আমি এখানে কি বলতে পারি? অসংক্রামক বর্জ্য হিসাবে ওষুধের পাতা বলতে পারি, বিভিন্ন এমআরআই প্লেট, এক্স-রে প্লেট, এগুলো বলতে পারি, তাই তো? তাহলে স্বাস্থ্যকেন্দ্রের একটি অসংক্রামক বর্জ্যের উদাহরণ কি? ওষুধের পাতা বা এক্স-রে প্লেট। ড্যাশের পুনরাবর্তন সম্ভব। কিসের পুনরাবর্তন সম্ভব? নতুন করে আবার রিসাইকেল করে আমরা যদি ফেরত নিয়ে আসি। বিভিন্ন ধাতু, পুরাতন ধাতু বলতে পারি, আমরা রবার বলতে পারি। এই যে গাড়ির টায়ারগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কিন্তু আবার রিসাইকেল করে নতুন টায়ারে রূপ, নতুন রবার করে আবার নতুন করে নতুন কিছু আমরা প্রস্তুত করতে পারি। কম্পোস্ট সারের একটি উপাদান কি? কম্পোস্ট সার কিন্তু যদি তৈরি হতে চায় সেখানে নির্দিষ্ট জীবাণু বাদ দেওয়া হয় বা কেঁচোর সাহায্যেও সেই জৈব পদার্থগুলোকে পচিয়ে আমরা সহজেই কম্পোস্ট সারে রূপান্তরিত করতে পারি, পরিণত করতে পারি। তাহলে কম্পোস্ট সারের একটি উদাহরণ কি বা একটি উপাদান? কেঁচো। শিল্পে নির্গত গ্যাস শোধনে ড্যাশ স্ক্রাবার ব্যবহৃত হয়। স্ক্রাবার কয় ধরনের রয়েছে? স্ক্রাবার রয়েছে দুই ধরনের, ড্রাই স্ক্রাবার আর ওয়েট স্ক্রাবার। তো এখানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্ক্রাবারকে ব্যবহার করতে পারি আমরা। এই যে বিভিন্ন যানবাহন, বড় বড় যে লরি, বাস বা 4 চাকা 2 চাকা যানবাহন রয়েছে, যানবাহনের যে কার্বন কণা যদি বাতাসে আমরা মিশতে না দিতে চাই, তো এখানেও কিন্তু আমরা ড্রাই স্ক্রাবার ব্যবহার করি। ঠিক আছে? তাহলে কলকারখানা এবং যানবাহনের ক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি ধরনের স্ক্রাবার ব্যবহার করা উচিত, তোমাদের উত্তর কি হবে? ড্রাই স্ক্রাবার। মনে থাকবে সবার? আচ্ছা, তো এখানে আমি একটু বলে দিই আরেকবার করে, সবাই আমার সঙ্গে একটু বলো। শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিক, পলিথিন দ্বারা। একটি গন্ধহীন বর্জ্য হলো, তোমাদের যেটা মনে আসবে সেটা তুমি বলবে। আমি দিয়েছি ইলেকট্রনিক বর্জ্য। স্বাস্থ্যকেন্দ্রের ওষুধের পাতা বা এক্স-রে প্লেট একটি অসংক্রামক বর্জ্য। পুরাতন ধাতুর পুনরাবর্তন সম্ভব। কম্পোস্ট সারের একটি উপাদান কি? কেঁচো। শিল্পে নির্গত গ্যাস শোধনে ড্রাই স্ক্রাবার ব্যবহৃত হয়ে থাকে।
তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে যে শূন্যস্থানগুলো আমরা আলোচনা করলাম এখনো পর্যন্ত? খুব ভালো। এরপরে আমরা সত্য মিথ্যা অর্থাৎ ঠিক আর ভুল সেই স্টেটমেন্টগুলো দেখব। যেগুলো সত্য সেগুলো আমরা ঠিক, আর যেগুলো ভুল সেগুলো ভুল। সেই উত্তরগুলো আমরা জানবো এবার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সত্য মিথ্যা একটু আলোচনা করি, ঠিক ভুলটা। বলা হচ্ছে ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়। আচ্ছা, ভরাটকরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আবর্জনার পচনে কি হিউমাস তৈরি হয়? অবশ্যই তৈরি হয়, কারণ এই যে নির্দিষ্ট একটা স্তরে আমরা প্রথমে জৈব পদার্থ দিচ্ছি, তারপরে মাটি, আবার জৈব পদার্থ, আবার মাটি। তো জৈব পদার্থ যেখানেই তার পচন ধরবে সেখানে কিন্তু এই হিউমাস তৈরি হবে। আবার কম্পোস্ট তৈরিতেও কিন্তু হিউমাস তৈরি হয়। তো হিউমাস তৈরি হলে এটা মাটি সৃষ্টি হওয়ার প্রাথমিক ধাপ বলে মনে করা হয় হিউমাস। এইভাবে কিন্তু সেখানে হিউমাস হলে যে পরবর্তীতে স্তরে স্তরে মাটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু মাটির স্তরটা সুন্দরভাবে গঠন হয়ে যায়। তাহলে ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, কথাটা ঠিক না ভুল? কথাটা হচ্ছে ঠিক, তাই তো? আচ্ছা, পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। তাহলে আমরা কি এই খবরের কাগজকে আমরা কি আবার পুনরায় ব্যবহার করতে পারি? অবশ্যই সেটাকে তো ব্যবহার করতে পারছি, রিইউজ করতে পারছি। কিন্তু এই পুরাতন কাগজকে আবার যদি কাষ্ঠমণ্ড বা কাগজ মণ্ড করে দেওয়া যায়, সেখান থেকে কিন্তু আমরা নতুন করে আবার কাগজ প্রস্তুত করতে পারি। একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে আমরা কাগজ প্রস্তুত করতে পারি। তাহলে এই যে বাক্যটি বলা হলো, এটা ঠিক না ভুল? এটা একদম ঠিক উত্তর, মানে মানে কথাটা ঠিক। তেজস্ক্রিয় বর্জ্যের কুপ্রভাব অন্যান্য বর্জ্যের থেকে বেশি। তাহলে প্রথমেই আমরা জানলাম যে কোন বর্জ্য সব থেকে মারাত্মক বর্জ্য? তেজস্ক্রিয় বর্জ্য। তাহলে এখানে যে কথাটা বলেছে দেখো তো, তেজস্ক্রিয় বর্জ্যের কুপ্রভাব মানে খুব বাজে প্রভাব অন্যান্য বর্জ্যের থেকে বেশি। তাহলে কথাটি ঠিক না ভুল? কথাটি হচ্ছে ঠিক, একদম সঠিক উত্তর। তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভৌমজল দূষণ ঘটে। তো তরল বর্জ্য যদি দিনের পর দিন বৃদ্ধি পায়, বা এই যে ধরো যে কোনো জায়গাতেই ড্রেন বা বিভিন্ন জায়গায় ম্যানিপিওর কিট বা শোক পিট, তার মাধ্যমে কিন্তু চুঁয়ে চুঁয়ে কিন্তু এই জল যদি অনেক দীর্ঘদিন পর্যন্ত থাকে, সেখান থেকে চুঁয়ে চুঁয়ে জল কিন্তু ভৌমজলের সঙ্গে মিশে ভৌমজলের দূষণের মাত্রা বৃদ্ধি করতে পারে। পারে তো? তাহলে এখানেও ঠিক সেটাই আমরা দেখতে পাচ্ছি, তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভৌমজল দূষণ কিন্তু ঘটে। এই কথাটি একদম সঠিক, তাই তো? জৈব বর্জ্যগুলির উৎস সাধারণত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ। তোমাদের কি মনে হয় জৈব বর্জ্যগুলি মানে যে জৈব বর্জ্যগুলি খুব সহজে মাটিতে মিশে যায়, তো সেই জন্য কি বলে জৈব বর্জ্যগুলি? জৈব উৎস প্রধানত উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষ। এটা আমরা সঠিক বলেই মনে করছি। কি সঠিক তো? একদম ঠিক। বিভিন্ন রাসায়নিক পদার্থগুলির মধ্যে পারস্পরিক বিক্রিয়ার ফলে বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়। কথাটা ঠিক না ভুল? কি মনে হচ্ছে তোমার? তাহলে এই যে বিভিন্ন রাসায়নিক যে পদার্থগুলো, সেগুলো যদি পরস্পরের সাথে মিশে গিয়ে কি করে? আরো একটা ক্ষতিকর বিক্রিয়া তৈরি হয়। এবং এই বিক্রিয়া যদি পরিবেশের সাথে মেশে, সেটা কি ভালো দিক না খারাপ দিক? সেটা অবশ্যই খারাপ দিক। তাহলে এই বর্জ্য পদার্থগুলি বা রাসায়নিক পদার্থগুলি পরস্পরের সাথে মিশে গিয়ে বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাব আমরা আরো বেশি করে লক্ষ্য করতে পারি। এই কথাটি একদম সঠিক বলা হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত যে 6টি প্রশ্ন আমরা সত্য মিথ্যাতে ঠিক ভুলে আলোচনা করলাম, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড।
আচ্ছা, এবার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে? বলা হচ্ছে যে বজ্র পৃথকীকরণ না করে তার ব্যবস্থাপনা করায় বেশি বিজ্ঞানসম্মত। তাই এটা কি ঠিক? কারণ আমরা জেনেছি যে বজ্র ব্যবস্থাপনার সব থেকে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ধাপ কি? বজ্র পৃথকীকরণ। তো যদি বজ্র সঠিকভাবে আমরা পৃথকীকরণ না করি, তাহলে কোন দ্রব্যটা পুনরায় ব্যবহার করা যাবে, কোন দ্রব্যটা আবার রিসাইকেল করতে হবে, কোন দ্রব্যটাকে সরাসরি নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করতে হবে, সেটা আমরা বুঝবো কেমন করে? তার জন্য আমাদের বজ্র পৃথকীকরণ করতেই হবে। তো এখানে বলা হচ্ছে যে বজ্র পৃথকীকরণ না করে তার ব্যবস্থাপনা করাই বেশি বিজ্ঞানসম্মত। তাহলে এই কথাটি একদম ভুল বলে প্রমাণিত। স্ক্রাবার পদ্ধতির সাহায্যে গ্যাসীয় বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা করা হয়। কিসের সাহায্যে? স্ক্রাবার পদ্ধতি। সে স্ক্রাবার পদ্ধতিটা কি? যেটা আমরা জানি যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যেমন 3টি ধাপ রয়েছে, তরল বর্জ্য ব্যবস্থাপনারও তারও একটা ধাপ রয়েছে, ড্রেনেজ বা নিষ্কাশন বলা হয়। আর গ্যাসীয় বর্জ্য পদার্থের জন্য স্ক্রাবার ব্যবহার করা হয়। ক রকম স্ক্রাবার রয়েছে? ড্রাই স্ক্রাবার আর ওয়েট স্ক্রাবার। তাহলে এখানে স্ক্রাবার পদ্ধতির সাহায্যে গ্যাসীয় বর্জ্য পদার্থ যে ব্যবস্থাপনা করা হয়, এই স্টেটমেন্টটা একদম ঠিক বলা হয়েছে, তাই না? তাহলে উত্তর হবে ঠিক। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বর্তমানে ভাগীরথী হুগলি নদীতে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। সঠিকভাবে যদি বর্জ্য ব্যবস্থাপনা হতো, তাহলে আমরা এই যে কলকাতার সংলগ্ন যে নদীর ঘাটগুলো দেখি, বা হাওড়া সংলগ্ন যে ঘাটগুলো আমরা দেখি, সেখানে কি আমরা কোথাও এইগুলো দেখতে পাওয়া যায়? মানে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা হয়েছে বলে আমরা দেখতে পাই? তাহলে আমরা বিভিন্ন বাঁধগুলোতে, নদীর ধারগুলোতে গেলে দেখতে পাই যেখানে সেখানে যত্রতত্র কিন্তু এই প্লাস্টিক বলো, যা বিভিন্ন বা পচে যাওয়া ফুল, নষ্ট হয়ে যাওয়া ফুল, মূল, সবজি, যে যেমন পারছে যেখান থেকে হোক এনে সেখানে ফেলে দিচ্ছে। তাহলে অতিরিক্তভাবে এই যে নোংরা আবর্জনা নদীতে ফেলা হচ্ছে, তার ফলে কি হচ্ছে? বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কারণ নদী তো ভরাট হয়ে যাচ্ছে, নদী মজে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাহলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কথাটি একদম সঠিক বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে ঠিক উত্তর। উত্তরটাই হচ্ছে ঠিক, কথাটা ঠিক, তার মানে অপশন ঠিক হবে। সেলুলোজ কাগজ এক প্রকার শিল্পজাত বর্জ্যের উদাহরণ। এই যে সেলুলোজ কাগজ, এই সেলুলোজ কাগজ কিন্তু এই শিল্পজাত বর্জ্যের উদাহরণ। কারণ আমরা যে কাগজ প্রস্তুত করি, যখন তো কাগজ প্রস্তুত করতে একটা রাসায়নিক বিভিন্ন মিশিয়ে কাগজ প্রস্তুত করার একটা প্রাথমিক উপাদান করা হয়। সেলুলোজ হচ্ছে একটা এই কাগজ প্রস্তুত করার একটা বর্জ্য পদার্থ বলতে পারি আমরা। এটা হচ্ছে ঠিক। ঠিক আছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস? 5ই জুন। তাহলে এখানে কি বলা হয়েছে? 5ই জুন বলা হয়েছে। তাহলে উত্তরটা সঠিক বলা হয়েছে, উত্তরটাও হবে ঠিক। সিএফসি পুরো কথা কি? ক্লোরো ফ্লুরো কার্বন। ভেরি গুড। কোথা থেকে নির্গত হয় সর্বাধিক? বাতানুকূল যন্ত্র অর্থাৎ এসি আর ফ্রিজ থেকে নির্গত হয় সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস। তাহলে এই সিএফসি কি এক প্রকার গ্রিন হাউস গ্যাস আমরা বলতে পারি? বলতে পারি, কারণ এটাও পরিবেশকে অতিরিক্ত মাত্রায় দূষিত যে হয়, এটার প্রভাবটাও বেশ ভালো পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে এটা একদম সঠিক। কম্পোস্টিং প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়। তাহলে হিউমাস কিন্তু এই কম্পোস্টিং প্রক্রিয়াতেও হিউমাস তৈরি হয় এই জৈব আবর্জনাগুলো পচে যাওয়ার ফলে। তাহলে এটাও সঠিক অ্যান্সার, সঠিক উত্তর, তাই তো? আচ্ছা, তুলো গ্লাভস হলো পৌর আবর্জনা। তুলো গ্লাভস কোত্থেকে তৈরি হয়? হাসপাতাল থেকে। তার মানে
তোমার স্বাস্থ্যক্ষেত্র থেকে আবর্জনা তুলো গ্লাভস, এখানে বলা হচ্ছে পৌর আবর্জনা। তাহলে এটা কথাটা কি ঠিক না ভুল? কথাটি হচ্ছে ভুল। তাহলে ভুল, এটাই হচ্ছে আমাদের অপশন হবে উত্তর, সঠিক উত্তর ভুল। কঠিন বর্জ্য দৃশ্য দূষণ ঘটায় না। এই যে তোমরা রাস্তায় বের হও, রাস্তায় যখন বের হও তখন দেখেছো রাস্তার বিভিন্ন দিকে বা চারিদিকে বিভিন্ন প্লাস্টিক, পলিথিন, নোংরা আবর্জনা পড়ে থাকে। তো এগুলো কি তোমাদের দেখতে ভালো লাগে? চোখে আরাম দেয়? দেয় না। তাহলে দৃশ্য দূষণ হচ্ছে, তা দৃশ্য দূষণ হচ্ছে। তাহলে এখানে ঘটায় না বলেছে, তাহলে এটা ভুল বলেছে, তার মানে এটা ভুল উত্তর। প্লাস্টিক পোড়ালে ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষিত হয়। আমরা যখন, তোমরা প্লাস্টিক পুড়িয়েছো কোনোদিন? কি হয় বলো তো, একটা বাজে গন্ধ নির্গত হয় না? আর কালো ধোঁয়ায় যেমন চারিদিক যেন ঢেকে যায়। তাহলে পরিবেশ কি দূষিত হচ্ছে না হচ্ছে না? পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে এটা ঠিক একদম। বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বর্জ্য। বাতিল ব্যাটারি, তাহলে শুধুমাত্র বাতিল ব্যাটারি এই যে বিভিন্ন অংশ সবগুলোই কিন্তু জৈব ভঙ্গুর নয়, বা সবগুলোই কিন্তু পরিবেশে মিশতে পারে না, তাই এটা হচ্ছে ভুল। কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য। পুনর্ব্যবহার কি, যদি একটা ভেঙে যায় তুমি সেটাকে আবার নতুন করে কি ব্যবহার করতে পারবে? পারবে না, মানে সেটা ফেলে দিতেই হবে প্লাস্টিক হিসাবে। সেটাকে আবার আমরা রিসাইকেল করতে পারবো, পুনর্নবীকরণ করতে পারবো, কিন্তু পুনর্ব্যবহার আমরা করতে পারবো না। তাহলে এটা ভুল উত্তর। তাই তো? বোঝা গেল তাহলে এই অবধি সবার? খুব ভালো। ছেঁড়া কাগজ দীর্ঘদিন মাটিতে অবিকৃত অবস্থায় পড়ে থাকে। ছেঁড়া কাগজ মাটিতে কি দীর্ঘদিন অবিকৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়? কি দেখা যায়? প্লাস্টিক দীর্ঘদিন অবিকৃত অবস্থায় পড়ে থাকে, প্লাস্টিক, থার্মোকল, কাঁচ। কাগজ কিন্তু কয়েকদিন পরেই সেটা পরিবেশের সঙ্গে মিশতে পারে। তাহলে এটা কি হবে, ঠিক না ভুল? ভুল। নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়। নিষ্কাশন পদ্ধতি কার সঙ্গে যুক্ত? তরল বর্জ্য পদার্থের সাথে যুক্ত। আর গ্যাসীয় বর্জ্য কিসের সাহায্যে করা হয়? স্ক্রাবারের সাহায্যে অপসারণ করা হয়। তাহলে এটা ঠিক না ভুল? ভুল। এইভাবে আমাদেরকে দেখতে হবে যে কোন অপশনটা বলা হচ্ছে, সেই অপশনটা আমরা নির্দিষ্ট কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। গ্রামাঞ্চলে ম্যানিওর পিট দেখা যায়। ম্যানিওর পিট কি? যেটা ভরাটকরণ করা হয় শহর থেকে বা বসতি স্থাপন থেকে দূরে, গর্ত করা হয়, সেখানে বিভিন্ন লেয়ারে জৈব বিশ্লেষ্য পদার্থ আর মাটি দিয়ে ভরাট করা হয়। তাহলে এটা ঠিক না ভুল দেখা যায় তো? ঠিক। ল্যান্ডফিল পদ্ধতিতে তরল বর্জ্য দ্বারা নিচু জমি ভরাট করা হয়। তরল বর্জ্য দ্বারা কি জমি ভরাট করা যায়? তোমাদের কি মনে হয়? হয় না। তাহলে কি দিয়ে? কঠিন জৈব বিশ্লেষ্য বর্জ্য দ্বারা জমি ভরাট করা হয়। তাহলে এটা একদম ভুল। প্লাস্টিকের ব্যবহার হ্রাস বা বন্ধ করা জরুরি নয়। প্লাস্টিক তো আমরা ব্যবহার করি খুব আনন্দের সহিত, কিন্তু এই প্লাস্টিক পরিবেশের পক্ষে কি ভালো? একদমই ভালো নয়। কারণ দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে এটা পরিবেশের উপরে একই রকম ভাবে থেকে যায়, যার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তাহলে এটা কি? ভুল। তাহলে যে সত্য মিথ্যা বা ঠিক ভুল যেগুলো আমরা আলোচনা করলাম, সবাই বুঝতে পেরেছো? খুব ভালো। এবার আমরা দুই একটি শব্দে উত্তর দাও, এটা আমরা এবার আলোচনা করব। একদম সহজ সহজ প্রশ্ন, ঠিক আছে? তো এখানে দেখো, বজ্র পদার্থ কাকে বলা হয়? কাকে বলে? তোমরাই বলো বজ্র পদার্থ। একদম ঠিক বলছো, যে পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান প্রয়োজনীয় তো বলবো না, অপ্রয়োজনীয় হতো আমি সেটা ঘরেই ব্যবহার করতাম, অপ্রয়োজনীয় এবং অব্যবহার্য পদার্থগুলিকে এক কথায় বজ্র পদার্থ বলা হয়। ঠিক আছে? আমি এখানটা উদাহরণ একটু দিয়ে দেবো, শিল্পক্ষেত্র বা গৃহস্থালির নানান অপ্রয়োজনীয় অব্যবহার্য দ্রব্য বজ্র পদার্থের উদাহরণ।
কয়েকটি বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ দাও। তো বিষাক্ত বর্জ্য পদার্থের কি উদাহরণ আছে? বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ হচ্ছে শিল্পজাত নানা প্রকার বিষাক্ত পদার্থ, রাসায়নিক পদার্থ, তারপরে তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, তারপর রাসায়নিক তরল পদার্থ হিসেবে কি কি বলতে পারি আমরা? সীসা, পারদ যা বিষক্রিয়া ঘটাতে পারে, এগুলো বলতে পারি তো আমরা। আচ্ছা, তাহলে দুটো আমরা জানলাম, বর্জ্য পদার্থ কাকে বলে, তোমরাই এর উত্তর বলেছ। কয়েকটি বিষাক্ত বর্জ্য পদার্থ, সেটাও তোমরা বলেছ। পৌরসভার বর্জ্যের উৎস কি, বলো কি? গৃহস্থালির, শহরের গৃহস্থালির বর্জ্য, হোটেল রেস্টুরেন্টের বর্জ্য, তারপরে সরকারি অফিসের বর্জ্য, এগুলো হচ্ছে পৌরসভার বর্জ্য। কারণ পৌরসভা তো আলাদাভাবে বর্জ্য উৎপন্ন করে না, আমার তোমার ঘরে যে বর্জ্য উৎপন্ন হয় সেটাই তারা কালেক্ট করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। কিসের সাহায্যে গ্যাসীয় বর্জ্যের সঙ্গে নির্গত কার্বন কণাকে আটকে রাখা যায়, বলো? স্ক্রাবারের সাহায্যে। কোন গ্যাসীয় বর্জ্য যখন বলা হয়েছে তাকে যখন আমরা আটকে রাখবো, তাহলে উত্তর কি হবে? স্ক্রাবার হবে। বোঝা গেল তো? আচ্ছা, স্ক্রাবার পদ্ধতি শ্রেণীবিভাগ করো, কি কি রয়েছে? ড্রাই স্ক্রাবার এবং ওয়েট স্ক্রাবার, এটাই হচ্ছে স্ক্রাবার পদ্ধতি শ্রেণীবিভাগ। দু রকম ভাবে নির্দিষ্ট করা যায়, ড্রাই এবং ওয়েট স্ক্রাবার। ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণে বজ্র সৃষ্টি হয়? কত পরিমাণে হয়? গ্রামে বলা হয়েছে 300 গ্রাম প্রতি জনে। হ্যাঁ, 300 গ্রাম পার হেড আর কি বজ্র প্রত্যেকদিন কিন্তু এই বর্জ্য নির্গত হতে দেখা যায়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক জৈব অভঙ্গুর, জৈব অবিশ্লেষ্য পদার্থ, কারণ এটা সহজে মাটির সাথে মিশতে পারে না। পারছে কি? পারছে না। তাহলে সেই জন্য প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর একটি বর্জ্য পদার্থ। তাহলে এখান থেকে বোঝা গেল প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো। খুব ভালো। বলা হচ্ছে তোমার বাড়ির একটি বৈদ্যুতিন বর্জ্যের নাম লেখো। কি বলবে বৈদ্যুতিন বর্জ্য? এখন মোবাইল আমরা ব্যবহার করি, তো ভাঙা মোবাইল বলতে পারি, পুরাতন টিভি, ভাঙা ফ্রিজ, এগুলো বলতে পারি। চাষের জমির একটি বর্জ্যের উদাহরণ দাও। তোমরা বলো, চাষের জমিতে কি পড়ে থাকে? রাসায়নিক সারও বলতে পারো। ফসল কাটার পর যে অংশটা মাটিতে পড়ে থাকে সেটা কি? ফসলের অবশিষ্টাংশ। সেটাকেও আমরা কিন্তু এই চাষের জমির ক্ষেত্রে একটা বর্জ্য উদাহরণ হিসেবে বলতে পারি। ব্যবসা থেকে তৈরি বর্জ্য কোনগুলো? রাসায়নিক জল বলতে পারি, জৈব যেটা বাজার থেকে হয় জৈব বিশ্লেষ্য পদার্থ বলতে পারি আমরা। বলতে পারি তো? আচ্ছা, একটি অসংক্রামক বর্জ্যের উদাহরণ দাও। তাহলে যে বর্জ্য পদার্থ সংক্রামিত করতে পারে না, অসংক্রামক বর্জ্য, সেটা কি? ওষুধের পাতা। আচ্ছা, কম্পোস্ট সার কি ধরনের বর্জ্য থেকে তৈরি হয়? কম্পোস্ট সার জৈব বিশ্লেষ্য বর্জ্য থেকেই তৈরি হয়। ঠিক আছে। হুগলি নদীতে বর্জ্যের একটি প্রভাব আলোচনা করো। এই যে হুগলি নদীতে যে বর্জ্য তৈরি হচ্ছে বা লক্ষ্য করা যায়, তার প্রভাব কি? তাহলে হুগলির নাব্যতা হ্রাস পাচ্ছে, নদীর দূষণের পরিমাণ অর্থাৎ জল দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পাচ্ছে তো? তাহলে এগুলোকে আমরা বলতে পারি। তাহলে এখানে যেগুলো আলোচনা করলাম বুঝতে পারলে সবাই? আচ্ছা, এরপরে বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা কেন? কেন তোমরাই বলো তো, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে প্রয়োজন কেন? পরিবেশকে দূষণের হাত থেকে হ্রাস করতে, রক্ষা করতে, যাতে পরিবেশ দূষণ কম হয়, সেটা আমরা যাতে হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বর্জ্য অপসারণের একটি পদ্ধতির নাম বলো। বর্জ্য পৃথকীকরণ। কারণ বর্জ্য পৃথকীকরণের সাহায্যেই কিন্তু এই বর্জ্য অপসারণ একদম প্রাথমিক এবং একটা সব থেকে উল্লেখযোগ্য পদ্ধতি এই বর্জ্য পৃথকীকরণ। আর বর্জ্য পৃথকীকরণ না হলে
আমরা কিন্তু বর্জ্যের যে সঠিকভাবে অপসারণ সেটা আমরা শুরু করতে পারবো না। স্বাস্থ্যকেন্দ্রের কত শতাংশ বর্জ্য সংক্রামক? হ্যাঁ, তোমাদের মনে করে বলতে হবে, বলো দেখি। সংক্রামক আর অসংক্রামক, তাহলে খুব কম পরিমাণ সংক্রামিত বর্জ্য উৎপন্ন হয়, সেটা হচ্ছে 10%, তাই তো? 10% হলো। একটি তরল বর্জ্যের উদাহরণ দাও, কি হবে? বাথরুমের জল, রান্নাঘর থেকে যে জল বের হয় সেটাও বলতে পারি, রাসায়নিক জল বলতে পারি, অনেক কিছু বলা যেতে পারে। তোমাদের যেটা মনে আসবে তোমরা সেটাই বলতে পারো। দুটি চিকিৎসা বর্জ্যের নাম লেখো, যা কিছু বলো, কি মনে আসছে? ওষুধের পাতা, সিরিঞ্জ, এমআরআই প্লেট, এক্স-রে প্লেট, তুলো, এগুলো বলতে পারি আমরা। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি? হ্যাঁ, তেজস্ক্রিয় বর্জ্যটা কোথা থেকে উৎপন্ন হয়? পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্যের উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল? আচ্ছা, এই প্রশ্নের সাথে সাথে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব যে আলোচনা ছিল সেটা কিন্তু আমরা এখানে সমাপ্ত করতে পারলাম, সমাপ্ত করতে পেরেছি। ঠিক আছে? পরবর্তী দিনে আমরা শুরুতেই আজকে যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেটা তোমরা খুব ভালোভাবে জেনে আসবে, বুঝে আসবে। পরবর্তী ক্লাসে এটা আমি তোমাদেরকে একবার জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন কোনো অংশ সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।